প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান রোজি, প্রভাষক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অভাবসায়ী প্রতিষ্ঠানের উপর একটি প্রশ্নের সমাধান করব। আমি গত ক্লাসেও এই অধ্যায়ের উপর একটি প্রশ্নের সমাধান করেছি, আজকেও আমি করব। আশা করি এ পর্যন্ত তোমরা আমার সঙ্গে মনোযোগ সহকারে থাকবে। আমি প্রথমে এই প্রশ্নটি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। আশা করি তোমাদের কাছেও বইটি আছে। 15 নম্বর অঙ্ক। কর্ণফুলী ক্লাবের 2013 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ। প্রাপ্তি প্রদানের ডেবিট পাশে রয়েছে নগদ উদ্বৃত্ত 1/13, এটাকে বলবো আমরা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, ভর্তি ফি, চাঁদা, জলযোগ হতে মুনাফা, লকারের ভাড়া প্রাপ্তি। অর্থাৎ ডেবিট পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাপ্তিসমূহ। প্রদান সমূহের মধ্যে রয়েছে বেতন অর্থাৎ ব্যয়সমূহ, বেতন, ছাপা ও মণিহারি, নতুন আসবাবপত্র ক্রয়, চীনামাটির গ্লাস, বিজলিবাতি খরচ, দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, নগদ উদ্বৃত্ত স্থানান্তরিত 31/12/13। তোমরা জানো যে প্রাপ্তির প্রদান হিসাবে নগদ উদ্বৃত্ত 1/13 থাকলে অর্থাৎ ডেবিট পাশে থাকলে আমরা এটা মনে করব প্রারম্ভিক নগদ তহবিল, আর ক্রেডিট পাশে যদি নগদ উদ্বৃত্ত থাকে তাহলে আমরা মনে করব এটা সমাপনী নগদ তহবিল। অর্থাৎ ডেবিট পাশের যাবতীয় নগদ প্রাপ্তির থেকে ক্রেডিট পাশে যাবতীয় নগদ প্রদানগুলো বাদ দিয়ে আমাদের যেটি হাতে অবশিষ্ট থাকলো সেটিকে বলবো আমরা সমাপনী নগদ তহবিল। এরপরে দেখো কি বলে দেওয়া আছে, সমন্বয় অর্থাৎ অন্যান্য তথ্যাবলী যেগুলো দেওয়া আছে। অন্যান্য তথ্যাবলী 2013 সালের 1 জানুয়ারি তারিখের অন্যান্য খতিয়ান উদ্বৃত্ত: চীনামাটির গ্লাস 4,800 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, বৃত্তি তহবিল 8,000 টাকা, 10% বিনিয়োগ 15,000 টাকা। অর্থাৎ 1 তারিখে আমরা দেখলাম যে এখানে 3টি সম্পদ রয়েছে: চীনামাটির গ্লাস, আসবাবপত্র, বিনিয়োগ, আর দায় রয়েছে বৃত্তি তহবিল। নিম্নলিখিত অতিরিক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে সমন্বয়। 1 নম্বর সমন্বয় বলা হচ্ছে অগ্রিম চাঁদা প্রাপ্তি 350 টাকা এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা 1200 টাকা। আমরা জানি চাঁদার মধ্যে বিগত বছরের যদি কোনো চাঁদা থাকে সেটি বাদ যাবে, আবার বিগত বছরের যদি কোনো অগ্রিম চাঁদা থাকে সেটিও বাদ যাবে, পরবর্তী বছরের যদি কোনো অগ্রিম চাঁদা থাকে সেটিও বাদ যাবে, শুধুমাত্র চলতি বছরের যদি বকেয়া থাকে সেটি চাঁদার সাথে যোগ হবে। অর্থাৎ চলতি বছরের চাঁদা বা চলতি বছরের বেতন বা চলতি বছরের ভাড়ায় আমরা এখানে লিপিবদ্ধ করব আয় ব্যয় হিসাবে। ছাপা ও মণিহারি বকেয়া রয়েছে, এটি আয় ব্যয় হিসাবে আমরা যোগ করব। 3 নম্বরে বলা হচ্ছে যে আসবাবপত্র এবং চীনামাটির গ্লাসের উপর 5% অবচয় ধার্য করা হয়েছে। এটি কিন্তু আমরা এই অবচয়টা আমরা যখন উদ্ধৃতপত্র করব সেটিতে যে আমরা এই অবচয়গুলোর বাদ দিব সংশ্লিষ্ট সম্পত্তি থেকে। আর এই অবচয়টা যেহেতু মুনাফা জাতীয় ব্যয়, এই জন্য আমরা আয় ব্যয় হিসাবে ব্যয়ের মধ্যে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমরা প্রথমেই দেখা যাক যে করণীয়তে কি করতে বলছে। কতে বলছে মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিল মানেই আমরা বুঝবো যেটা প্রারম্ভিক মূলধন তহবিল। অর্থাৎ তোমরা মনে রাখবে যে সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক নাম্বারে বেশিরভাগ বোর্ডের প্রশ্নে থাকে মূলধন তহবিল নির্ণয় করো অথবা প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, একই কথা। আর এই মূলধন বা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি কয়েকবার আলোচনা করেছি, যে অর্থাৎ প্রারম্ভিক তারিখের সম্পদ থেকে প্রারম্ভিক তারিখের দায় বাদ দিয়ে যেটি অবশিষ্ট থাকবে সেটিকে বলবো আমরা প্রারম্ভিক মূলধন তহবিল। অর্থাৎ প্রারম্ভিক তারিখের মোট সম্পদ থেকে প্রারম্ভিক তারিখের মোট দায় বাদ দিয়ে যেটি অবশিষ্ট থাকবে সেটাকে বলবো আমরা প্রারম্ভিক মূলধন বা মূলধন তহবিল। চলো দেখা যাক যে আমরা প্রারম্ভিক মূলধন এই অঙ্কে কিভাবে নির্ণয় করব। 15 কয়তে বলা হচ্ছে মূলধন তহবিল নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদ এখানে কি আছে দেখো। 1 তারিখে আছে, ওই যে বললাম 1 তারিখে চীনামাটির গ্লাস ছিল 4,000, নগদ উদ্বৃত্ত 1 তারিখে অঙ্কের মধ্যে আছে ডেবিট পাশে 1 তারিখে ছিল 14,350 টাকা। চীনামাটির গ্লাস এখানে
দেখো জানুয়ারির 1 তারিখে দেওয়া হচ্ছে 4,800 টাকা, আসবাবপত্র আছে 10,000 এবং 10% বিনিয়োগ 15,000, অর্থাৎ মোট সম্পদ প্রারম্ভিক তারিখের মোট সম্পদ রয়েছে আমাদের 44,150 টাকা। এখান থেকে আমরা প্রারম্ভিক তারিখের দায় বাদ দিব। প্রারম্ভিক তারিখের দায় এখানে একটি আছে, সেটি হচ্ছে তোমার বৃত্তি তহবিল। এটি হচ্ছে প্রারম্ভিক তারিখের দায়, এটি আমরা বাদ দিব। বৃত্তি তহবিল আমরা 8,000 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের অবশিষ্ট থাকলো 36,150 টাকা। এটি হচ্ছে আমার প্রারম্ভিক নগদ তহবিল। আমি আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে বলছে ক্লাবের 2013 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের আয় ব্যয় হিসাব তৈরি করো। অথবা এরকম বলে দেওয়া থাকতে পারে যে ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয় করো। ঠিক আছে, এটিও বলে দেওয়া থাকতে পারে। অথবা কি বলা আছে, ক্লাবের 2013 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। এই আয় ব্যয় হিসাব প্রস্তুত করে আমরা পাবো আয় ব্যয় অতিরিক্ত আয় অথবা আয় অতিরিক্ত ব্যয়। আর এরকম যদি বলে যে সমাপ্ত বছরের ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয় করো, তাহলেও আমরা মনে করব যে এখানে আমাদের আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। দেখা যাক আমরা আয় ব্যয় হিসাব কিভাবে করি এই অঙ্কের ক্ষেত্রে। কর্ণফুলী ক্লাবের আয় ব্যয় হিসাব আমরা আগে শিরোনাম লিখছি যে কর্ণফুলী ক্লাবের আয় ব্যয় হিসাব 2013 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। ডেবিট পাশে আমরা ব্যয় সমূহ বসাবো আয় ব্যয় হিসাবের ক্ষেত্রে, এবং ক্রেডিট পাশে আমরা আয়গুলো বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রেডিট পাশে আমরা আয়গুলো বসাবো। ঠিক আছে, চলো দেখা যাক যে আমরা আয়গুলো কি কি আছে। দেখো চাঁদা 5,800 টাকা, আর বিগত বছরের এই যে আমাদের অগ্রিম চাঁদা যেটা যেটা পরবর্তী বছরের, এটা আমরা কি করব, বাদ দিব। বাদ দিয়ে বছরের চাঁদাদার আছে আমাদের 5,450 টাকা। এর সঙ্গে এই বছরের চাঁদা বকেয়া রয়েছে 1,200 টাকা। তাহলে মোট চাঁদা আমার হয়েছে 6,650 টাকা এই বছরের। জলযোগ হতে মুনাফা 700 টাকা। লকারের ভাড়া প্রাপ্তি 4,500 টাকা। বিনিয়োগ দেওয়া ছিল এখানে 1 তারিখে 15,000 টাকা, কিন্তু কোনো সুদ দেওয়া ছিল না। বলা আছে যে 10% বিনিয়োগ। তাহলে বিনিয়োগ যদি 10% হয় 15,000 টাকা, তাহলে বিনিয়োগের অবশ্যই সুদ ধার্য হয়েছে। তাহলে 15,000 টাকার উপর যদি 10% সুদ আমরা ধার্য করি, তাহলে আমাদের বিনিয়োগের বকেয়া সুদ দাঁড়ায় 1,500 টাকা। ঠিক আছে, তাহলে মোট আয় হলো আয় ক্রেডিট পাশে আমাদের আয় সমূহ যদি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে 13,350 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ব্যয় সমূহ দেখাবো। ব্যয় আমাদের কত দাঁড়ায় দেখো, যে বেতন আছে এখানে 8,000 টাকা। ছাপা ও মণিহারি অঙ্কের মধ্যে ছিল 1,300 টাকা। সমন্বয়ে বলছে যে চলতি বছরের ছাপা ও মণিহারি 200 টাকা বকেয়া রয়েছে। এটি আমরা যোগ করতেছি, করে আমাদের দাঁড়ালো কত, 1,500 টাকা এবছরের ছাপা ও মণিহারি। বিজলি বাতি খরচ 1,350 টাকা। আসবাবপত্রের অবচয় 10,000 টাকার ওপর 5% কাটলে হয় তোমার 500 টাকা। চীনামাটির গ্লাসের অবচয়, চীনামাটির গ্লাস ছিল 4,800 টাকা, তার উপর যদি আমরা 5% অবচয় নির্ণয় করি, তাহলে দাঁড়ায় 240 টাকা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আয় ব্যয় হিসেবে আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো লিপিবদ্ধ করেছি। শুধুমাত্র কি করেছি, মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো লিপিবদ্ধ করেছি। সুতরাং এই মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোই আমাদের এখানে লিপিবদ্ধ হয়েছে। এখন দেখো আয়ের থেকে আয় আমাদের দাঁড়াচ্ছে 13,350 টাকা। এই আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, বাদ দেওয়ার পরে আমাদের দাঁড়াচ্ছে হাতে থাকতেছে এই 1,760 টাকা, অর্থাৎ 1,760 টাকা। এটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরেও আমাদের যতটুকু হাতে থাকবে সেটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ ব্যয় করার পরেও অতিরিক্ত আয় দাঁড়াচ্ছে আমাদের 1,760 টাকা। আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে এই আয় ব্যয় হিসাবটি বুঝতে পেরেছ। তোমরা মনে রাখবা যে বোর্ডের অঙ্কের ক্ষেত্রে অঙ্ক যেটা আসে, সেটি বোর্ড পরীক্ষায় যে অঙ্কটি আসে তোমার খ নাম্বারে এই অধ্যায়ে, অর্থাৎ অভাবশীল প্রতিষ্ঠানের এই অধ্যায়ে তোমার খ নাম্বারে যেটা আসে সেটা সাধারণত আয় ব্যয় হিসাবটাই আসে। সেটা সবসময় আয় ব্যয় হিসাবেই আসে, যে আয় ব্যয় হিসাব প্রস্তুতের মাধ্যমে আমরা এখানে ব্যয় অতিরিক্ত আয় অথবা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয় করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই আয় ব্যয় হিসাবে এটা তোমরা পরিষ্কারভাবে বুঝেছ। এখন আমরা যাব গ নাম্বারে। গ নাম্বারে কি বলছো, সমাপনী চলতি দায় ও সম্পদের পরিমাণ নির্ণয়।
চলো চলো দেখা যাক যে সমাপনী চলতি দায় এবং সমাপনী তোমার স্থায়ী সম্পদের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। তোমরা দেখো যে এখানে চলতি দায়, সমাপনী চলতি দায়, অর্থাৎ সমাপনী তারিখে চলতি দায়ের পরিমাণ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাপনী তারিখে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায় বলতে আমরা কি বুঝি? চলতি দায় হচ্ছে তোমার যে দায় দ্রুত পরিশোধ করতে হয় সেটিকেই বলা হচ্ছে চলতি দায়। এবং এখানে বলছে যে স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের উদ্দেশ্যে আমরা করি সেটিকেই বলা হচ্ছে স্থায়ী সম্পদ। এই দুটি আমরা একসঙ্গে দেখাবো। বিবরণ টাকা টাকা, সমাপনী চলতি দায় ও স্থায়ী সম্পদ পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা সমাপনী চলতি দায় সমাপনী তারিখের চলতি দায় দেখায় কিভাবে নির্ণয় করব। প্রথমেই আমরা সমাপনী তারিখের চলতি দায় নির্ণয় করব। ঠিক আছে, দেখো চলতি দায় সমাপনী তারিখে কি কি আছে। চলতি দায় আমাদের দুটি আছে এখানে, দেখো একটা অগ্রিম চাঁদা আর একটা বকেয়া ছাপা ও মনিহারি। অগ্রিম চাঁদা রয়েছে 350 আর বকেয়া ছাপা ও মনিহারি রয়েছে, বকেয়া ছাপা ও মনিহারি রয়েছে 200 টাকা। টোটাল হলো আমাদের 550 টাকা। এটা হলো আমাদের সমাপনী চলতি দায়। অর্থাৎ অগ্রিম চাঁদা মানে আমরা বুঝতেছি যাবতীয় অগ্রিম আয়, আর যাবতীয় অগ্রিম আয় হচ্ছে চলতি দায়। ঠিক আছে, আর বকেয়া ছাপা ও মনিহারি, বকেয়া ছাপা ও মনিহারি মানে বকেয়া ব্যয়, আর বকেয়া ব্যয়গুলো আমাদের চলতি দায়। এরপরে আমরা দেখাবো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমাদের রয়েছে, প্রথমেই দেখো স্থায়ী সম্পদ চীনামাটির গ্লাস। চীনামাটির গ্লাস রয়েছে 4800। 1 তারিখে চীনামাটির গ্লাস 4800 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে দেখো, অঙ্কের মধ্যে ক্রেডিট পাশে দেখো আবার চীনামাটির গ্লাস 2000 টাকা ক্রয় করেছে। এটি কিন্তু স্থায়ী সম্পদের সাথে যোগ হবে, যোগ নতুন ক্রয়।
নতুন করে 2000 যোগ করে লিখবো আমরা 6800। এখান থেকে আমরা বাদ দিব, বাদ অবচয় কত হয়েছিল তোমরা খেয়াল করো, 240 টাকা অবচয় হয়েছিল। আমরা যেটি আয় ব্যয় হিসাবে দেখাইছি, তাহলে 240 টাকা অবচয়। এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে থাকতেছে আমাদের 5000, 6560 টাকা, 6560 টাকা। এরপরে আমরা লিখবো আসবাবপত্র। আসবাবপত্র 1 তারিখে ছিল 10,000, আসবাবপত্র আবার নতুন করে করা হয়েছে 4000 টাকা, যোগ নতুন করে 4000, মোট আসবাবপত্র দাঁড়ালো 14,000 টাকা। এখান থেকে আমরা অবচয় বাদ দিব, অবচয় বাদ দিলে আমাদের থাকে 13,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কে মাত্র দুটি স্থায়ী সম্পদ ছিল, একটি হচ্ছে চীনামাটির গ্লাস আর একটি হচ্ছে আসবাবপত্র। আমরা দুটি দেখিয়েছি। অবচয় বাদ দিয়ে আমাদের এখন মোট স্থায়ী সম্পদ দাঁড়ালো আমাদের 20,150 টাকা, 20,150 টাকা, 20,060 টাকা, সরি 20,060 টাকা, 20,060 টাকা আমাদের মোট স্থায়ী সম্পদ দাঁড়ালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কেতে তোমাদের করণীয় 3টি জিনিস আমরা তোমাদের দেখালাম, 3টি বিষয়। একটি হচ্ছে ক নাম্বারে আমরা মূলধন তহবিল কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখালাম। খ নাম্বারে আমরা আয় ব্যয় হিসাব এটি প্রস্তুত করে দেখালাম। এবং গ নাম্বারে এখানে করণীয়তে চাইছিল সমাপনী চলতি দায় ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা সমাপনী চলতি দায় নির্ণয় করলাম। এখানে এই অঙ্কে মাত্র দুটি চলতি দায় ছিল, একটি হচ্ছে অগ্রিম চাঁদা, বকেয়া, ছাপা ও মনিহারি। তারপরে স্থায়ী সম্পদ ছিল মাত্র দুটি, একটি হচ্ছে চীনামাটির গ্লাস এবং আসবাবপত্র। চীনামাটির গ্লাসের সাথে আমাদের 1 তারিখে চীনামাটির গ্লাস ছিল তোমার 4,800 টাকা, তার সাথে নতুন করে যোগ করলাম 2,000, মোট চীনামাটির গ্লাস ছিল 6,800 টাকা। এখান থেকে আমরা অবচয় বাদ দিলাম 240 টাকা, বাদ দিয়ে আমাদের নিট চীনামাটির গ্লাস দাঁড়ালো 6,560 টাকা, 6,560 টাকা। এরপরে আসবাবপত্র ছিল 1 তারিখে 10,000, তার সঙ্গে নতুন করে যোগ করছি 4,000, যোগ করে হলো 14,000 টাকা। এরপরে এখান থেকে আমি অবচয় বাদ দিয়েছি 500 টাকা, 500 টাকা বাদ দেওয়ার পরে আমাদের নিট আসবাবপত্র দাঁড়ালো 13,500 টাকা। আমাদের এই দুটি সম্পদ যোগ করে মোট স্থায়ী সম্পদ দাঁড়ালো 20,060 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটি খুব ভালোভাবে বুঝেছো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।